পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু ও পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। পশু কোরবানি করতে চাইলে নিতে হবে সরকারের অনুমতি। গেরুয়া শিবিরের সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড়। প্রলয়ঙ্কারী ঝড়ে ভারতের উত্তরপ্রদেশে ১০৪ জনের মৃত্যু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রয়াগরাজ এলাকা। ২৪ ঘন্টার মধ্যে ত্রাণ বিতরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের গোপন আঁতাতের খবর আগেই জানত তেহরান। ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যা, কঠোর বিচারের হুঁশিয়ারি আরাকচির। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক। শিকে বন্ধু বলে আখ্যা ট্রাম্পের, ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতিকে আবারও ভাবাচ্ছে পরমাণু যুদ্ধ আতঙ্ক। পারমাণবিক অস্ত্র ভান্ডার ঘিরে পুতিনের সাম্প্রতিক তৎপরতায় নানা জল্পনা। রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে আলোচনা তুঙ্গে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েই একের পর এক নতুন সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। প্রশাসনিক নানা পরিবর্তনের ধারাবাহিকতায় এবার রাজ্যে পশু জবাই নিয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সরকারি অনুমতি ছাড়া গরুসহ কোনো ধরনের পশু জবাই করা যাবে না। শুধু তাই নয়, খোলা জায়গা বা জনসমাগম স্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশু জবাই করলে শাস্তির মুখে পড়তে হবে। সরকার জানিয়েছে, গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। মহিষের বাছুর এবং গোজা মহিষ সহ সব ধরনের পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ সনদ নিতে হবে। ওই সনদে উল্লেখ থাকতে হবে পশুটি কাজ বা প্রজননের উপযোগী নয়, কিংবা বয়স, আঘাত বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। এই সনদ পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতিকে এবং সরকারি পশু চিকিৎসককে যৌথভাবে দিতে হবে। নতুন নিয়ম অনুযায়ী সনদ ছাড়া পশু জবাই করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ১,০০০ রুপি জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। পাশাপাশি এসব অপরাধকে আমলযোগ্য হিসেবেও গণ্য করা হবে। সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে সাধারণ মানুষের জীবনযাত্রার হস্তক্ষেপ হিসেবে দেখছে, আর সরকার বলছে পশু জবাইয়ের শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ১০৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত অঞ্চলের উদ্ধারকারী কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ২৪ ঘন্টার মধ্যে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন। ঝড়ের দমকা হাওয়ায় বিভিন্ন জায়গায় উপড়ে গেছে গাছ ও বিলবোর্ড, ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, ঝড়ে মৃত্যুর পাশাপাশি অন্তত ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে ১১৪টি গবাদি পশু। রাজ্যের ত্রাণ কমিশনার ঋষিকেশ ভাস্কর যশোদের কার্যালয়ের বরাতে রয়টার্স জানায়, উত্তরপ্রদেশের প্রায় ১২টি জেলায় অন্তত ১০৪ জনের মৃত্যু হয়েছে। তীর্থনগরী হিসেবে পরিচিত প্রয়াগরাজের আশপাশের এলাকাগুলোর ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রয়াগরাজে ১৭ জন, ভাদোহিতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বদাউনে ৫ জন এবং প্রতাপগড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চন্দৌলি ও কুশীনগরে ২ জন করে এবং সোনভদ্র জেলায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কানপুর দেহাত ও দেউরিয়াতেও পৃথক বজ্রপাতের ঘটনায় প্রাণহানির খবর আছে। বৃহস্পতিবার পুলিশ জানায়, প্রশাসনিক কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করছেন। এদিকে রাজধানী নয়াদিল্লির কিছু অংশে বৃষ্টিপাত হওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচলও ব্যাহত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের সঙ্গে যুদ্ধ হয় ইরানের। যুদ্ধের মধ্যেই গোপনে ও লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে তথ্য জানায়, যদিও আমিরাত এ দাবি অস্বীকার করেছে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এ গোপন সফরের ব্যাপারে তারা আগে থেকেই জানতেন। তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমার অযোগ্য। এই ব্যাপারে এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন, যা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই আমাদের নেতাদের জানিয়েছিলেন। আরাকচি বলেন, ইরানের মানুষদের সঙ্গে শত্রুতা বোকার খেলা।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের সঙ্গে এসব আঁতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এদিকে নেতানিয়াহুর সফরের দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সফরের কথা বলা হচ্ছে, এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক লুকানো সফরের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নয় বলেও দাবি করা হয়। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে লাল গালিচা পেতে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট। বেইজিং এর তিয়েনানমেন স্কোয়ারে গ্রেট হল অফ দ্য পিপলে দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসেন। লাল গালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাম্প এবং জিনপিং এর শারীরিক ভাষা ছিল দৃশ্যত বন্ধুত্বপূর্ণ। বৈঠক শুরুর পরে প্রাথমিক আলোচনায় জিনপিং এর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনার বন্ধু হতে পেরে আমি সম্মানিত। চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ এক পরম সম্মানের বিষয় বলেও জানিয়েছেন ট্রাম্প। বেজিং এর এই বৈঠক এ যাবৎকালের সবচেয়ে বড় শীর্ষ সম্মেলন বলেও ব্যাখ্যা করেন ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইতিবাচক ফল নিয়ে আশাবাদী জিনপিংও। তিনি ট্রাম্পকে বলেন, আসুন আমরা একসঙ্গে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি। গোটা বিশ্ব আমাদের এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের একে অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে পরস্পরের সঙ্গী হওয়া উচিত। আমাদের উচিত একে অপরকে সফল ও সমৃদ্ধ হতে সাহায্য করা। বর্তমান যুগে প্রধান শক্তিধর রাষ্ট্রগুলো কিভাবে একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে তার সঠিক পথের সন্ধানও করা উচিত। আমেরিকা এবং চীন দুই দেশই চাইছে নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করতে। প্রাথমিক কথাবার্তায় তেমনই আভাস দিয়েছেন দুই দেশের প্রেসিডেন্ট। গত বছরের শুল্ক উত্তেজনার পর ট্রাম্পের এই সফরে ওয়াশিংটন বেইজিং কূটনৈতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা নিয়ে কৌতূহলী গোটা বিশ্ব। বিশ্ব রাজনীতিতে আবারও বাড়ছে পরমাণু যুদ্ধের আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানা 90 মিনিটের ফোনালাপের পর হঠাৎই রাশিয়ার পরমাণু অস্ত্রভান্ডার ও সুপার মিসাইল প্রকল্প নিয়ে তৎপর হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরাসরি রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের দফতরে গিয়ে তিনি খোঁজ নিয়েছেন রাশিয়ার অ্যাপোক্যালিপস অস্ত্র ও নিউক্লিয়ার শিল্ডের প্রস্তুতি সম্পর্কে। এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে জোর জল্পনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে কি বড় কোনো সংঘাতের আশঙ্কা করছে মস্কো? বিশেষ করে স্যাটার্ন 2 বা শর্মদ ক্ষেপণাস্ত্র সহ রাশিয়ার ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রগুলো আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট এবং পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পুতিনের এই পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। শর্মদ বা স্যাটার্ন 2 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক মিসাইল ঘণ্টায় প্রায় 25,000 কিলোমিটার বেগে 18,000 কিলোমিটার দূরে হামলা চালাতে সক্ষম বলে দাবি করা হয়েছে। পশ্চিমা বিশ্বে এটিকে শয়তানের দূত হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। পুতিনের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, এই মিসাইল বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল। ফ্রান্স নিউজ 24 এর খবরে বলা হয়েছে, এবছরের শেষ দিকে নতুন এই পরমাণু মিসাইলটি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান সংকটের মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে রাশিয়া কী বার্তা দিতে চায় তা নিয়ে ভাবছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নিরাপত্তা সংশ্লিষ্টরা। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প ও পুতিনের আলোচনায় ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উঠে আসে। ফোনালাপের পরেই রুশ প্রেসিডেন্ট রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের দফতর পরিদর্শন করেন এবং দেশের নিউক্লিয়ার শিল্ড ও সুপার অস্ত্রগুলোর প্রস্তুতি নিয়ে খোঁজ নেন। রোসাটমের সিইও দাবি করেছেন, রাশিয়ার নিউক্লিয়ার ট্রায়াড অর্থাৎ জল, স্থল ও আকাশ এই 3 দিক থেকেই পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা এখন 99% প্রস্তুত। রাশিয়ার সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বুরেভেস্তনিক এবং অরেশনিক ব্যালিস্টিক মিসাইল ও পোসাইডন আন্ডার ওয়াটার ড্রোন এবং শর্মদ আইসিবিএম। বুরেভেস্তনিক মিসাইল প্রায় 14,000 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং রাডারে সহজে ধরা পড়ে না বলে দাবি করা হয়। এদিকে অরেশনিক ব্যালিস্টিক মিসাইল শব্দের গতির চেয়েও 10 গুণ দ্রুত গতিতে ছুটতে পারে। এটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। এছাড়া পোসাইডন আন্ডার ওয়াটার ড্রোনকে সমুদ্রের প্রলয়াস্ত্র বলা হচ্ছে। পরমাণু শক্তিচালিত এই ড্রোন সমুদ্রের মতো ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম বলে দাবি করছে রাশিয়া।